আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। ভাবিজান, এ যাত্রায় ওই বেশ্যার বাচ্চা বাঁচা গেল, কিন্তু চিন্তা করবেন না, ওর সঙ্গে আমি জবরদস্ত ফাইট করেই ছাড়ব। নারীজাতকে কিভাবে শায়েস্তা করতে হয় তাই এই পলাশ খুব ভালো করেই জানে। মাথায় দেওয়া ঘোমটাটা আরো লম্বা করে সামনে টেনে নিল শবনম। পলাশের কথায় বিন্দু শব্দ উচ্চারণ করল না সে, বরং তাকে পাশ কাটিয়ে নিঃশব্দে চলে গেল। পলাশ ঘাড় বাঁকিয়ে শবনমের যাওয়ার পানে তাকিয়ে রইল। ওষ্ঠকোণে দুর্বৃত্ত হাসি ফুটিয়ে বিড়বিড় করে আওড়ালো, জমিদার বাড়ির বড় বউ, তোমার দেমাক আছে বটে। শবনম রোমানার কক্ষে গিয়ে পলাশের বলা কথাগুলো বলতেই রোমানা শবনমকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, বড় ভাবি, ভাইয়া এত নিষ্ঠুর কেন? যতদিন অর্থ আছে, যতদিন ক্ষমতা আছে, যতদিন শরীরে দম আছে, ততদিন তোরা নিষ্ঠুরতা করবেই। যেন আমি খুব করে চাই, হয় ওরা এই দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যাক, নয়তো ওদের এমন পরিণতি হোক যে স্বয়ং ঈশ্বর ওদের দেখে ভয় পেয়ে যাবে। রোমানা আঁতকে উঠল। নিজ হস্ত দ্বারা শবনমের মুখ চেপে ধরে বলল, এমন কথা বলো না বড় ভাবি, ওরা যে আমাদের আপনজন। তুমি বুঝবে না বোন, আমার যন্ত্রণাটা তুমি বুঝবে না। ওই পল্লব চৌধুরী আমার স্বামী, তবু আমি চাই ওর বিনাশ হোক। আত্মহত্যা যদি পাপ না হতো তাহলে অনেক আগেই আত্মহত্যা করতাম। মানুষকে হত্যা করা যদি পাপ না হতো তাহলে আমি আমার স্বামীকে নিজের হাতে খুন করতাম। আফসোস, দুটাই মহাপাপ। তাই অপেক্ষায় আছি ওদের বিনাশ ঘটার, অপেক্ষায় আছি আমার স্বামীকে ধ্বংস দেখার। ইহকাল না হোক পরকালে যেন চোখের সামনে ওকে শাস্তি পেতে দেখতে পারি। বাইজি গৃহ মান্নাতকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদছে শারমিন বাইজি। এই প্রথম শাহিনুরের কোমল মসৃণ দেহে হাত তুলেছে সে। একের পর এক কাঁচা কঞ্চির করাঘাতে মেয়েটার শরীরের বিভিন্ন স্থানে রক্তিম দাগ পড়ে গেছে। ফুলে পেঁপে উঠেছে এক একটা দাগ। পা থেকে মাথা অবধি এক নাগারে আঘাত পেতে পেতে যখন মেয়েটা শরীর ছেড়ে দিয়ে ভূমিতে লুটিয়ে পড়ল, তৎক্ষণাৎ থেমে গেল শারমিন। দু হাতে নিজের মুখ চেপে ধরে দৌড়ে চলে গেল নিজ কক্ষে। যাওয়ার আগে ভৃত্য রেশমাকে আদেশ করে গেল শাহিনুরকে যেন সর্বোচ্চ গহীন কক্ষটাতে তালা বন্ধ করে রাখা হয়। না এক গ্লাস পানি আর না কোনো ওষুধ, একটাও যেন না দেওয়া হয় তাকে। শারমিন বাইজির এই কাঠিন্যতা সকলের বক্ষস্থলে ভয়ঙ্কর কম্পন ধরিয়ে দিল। নিজ মেয়ের প্রতি এই প্রথমে রূপ কাঠিন্যতা দেখে সকলের অন্তরাত্মা কেঁপে উঠল। কোনো সারা শব্দ না করে ঠাঁই হয়ে এক জায়গায় কেউ দাঁড়িয়ে আবার কেউ বসে রইল। রেশমা আর সকিনা মিলে নূরকে গোপন কক্ষে রেখে এলো। সকিনা ঠিক গোপনে এক গ্লাস পানি দিয়েছিল শাহিনুরকে, কিন্তু সে আহত কণ্ঠে বলেছে, আমার আম্মা আমাকে পানি দিতে না করেছে সখী, এই পানি আমি খাবো না। চলে যা তুই। আমার আম্মা যে পর্যন্ত আমাকে ক্ষমা না করবে সে পর্যন্ত আমি পানিও স্পর্শ করব না। পলাশ চৌধুরীর ক্ষিপ্ত মনোভাব সম্পর্কে ঠিক জেনে গেছে শারমিন, তাই সে সিদ্ধান্ত নিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব অলিও চৌধুরীর সঙ্গে কথা বলবে এবং তার মেয়েকে নিরাপত্তা দিয়ে এই অভিশপ্ত গৃহ থেকে মুক্ত করবে। অলিও চৌধুরী ব্যবসার কাজে ঢাকা গিয়েছে, তাই একটি চিঠি লিখতে বসল শারমিন। পাঁচফোরন গৃহে টেলিফোন ব্যবস্থা থাকলেও বাইরে গৃহে তা নেই, তাই যোগাযোগ করার মাধ্যম হিসেবে রয়েছে চিঠি। চিঠি লেখা শেষ করে সবুর উদ্দিনকে দিয়ে সেই চিঠি পাঠিয়ে দিল শারমিন। তারপর সূক্ষ্ম মুখে গিয়ে বসলো মান্নাতের পাশে, বলল, সখী জানা, মেয়েটাকে একটু দেখে আয়। এই বাটিতে ওষুধ বেটে দিছি, যেখানে যেখানে আঘাতের চিহ্ন দেখবি সেখানে সেখানে লাগিয়ে দিবি। শারমিনের ক্রন্দনরত কণ্ঠস্বর শুনতে পেয়ে তার দিকে তাকালো মান্নাত, বলল, তুমিও চলো, যাই মেয়েটাকে দেখে আসি। তোমাকে পেলে একটু শান্তি পাবে। শরীরে নিশ্চিত খারাপ করেছে, এইভাবে আঘাত কি আর সহ্য করতে পারে? এতটা কঠোর না হলেও পারতে। চোয়াল জোড়া শক্ত হয়ে উঠল শারমিনের, বলল,
যে সাহসটা আজও দেখিয়েছে তার জন্য কত ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে জানিস? ওর ভুলটা কোথায় জানিস? এই গৃহ থেকে একা একা বের হওয়াটাই ওর বড় ভুল। সেটা শাস্তি দিয়েছে। হার রইল জমিদার গিন্নি কেনা বুঝে সঠিক জুতো মারা। এটার জন্যই তো আমি গর্বিত। তাহলে চলো যাই নূরের কাছে। আমি সহ্য করতে পারবো না ওর আঘাতের চিহ্নগুলো। তুই ছানা মেয়েটার সঙ্গেই থাক আজ গিয়ে। আমি একটু পর আসছি। দুয়ারের বাহিরে বসেই রাতটা কাটিয়ে দিব। ওকে যেন বলিস না আমি ওখানে আছি, তাহলে ওর অভিযোগগুলো শুনতে পারবো না কিন্তু। কি অদ্ভুত তাই না? নিজে হাতে আঘাত করেছে অথচ নিজ চোখ সে আঘাতের চিহ্ন দেখলে সহ্য করতে পারবে না। মায়েরা হয়তো এমনই হয়। দীর্ঘশ্বাস ছেড়ে মান্নাত বলল, আচ্ছা আমি কাপড়টা পাল্টে যাচ্ছি। বিদঘুটে অন্ধকার কক্ষের মেঝেতে শুয়েছিল শান। এমন সময় জানলায় কে যেন ঠকঠক করে শব্দ করলো। ফিসফিস কণ্ঠে দুবার উচ্চারণ করলো, নূর নূর। সচকিত হয়ে দুর্বল দেহে উঠে দাঁড়ালো শাহিনুর। ব্যথায় শরীরটা জ্বালা করছিল, টনটন করছিল, তবুও কয়েক কদম এগিয়ে জানালা খুলে ভয় কাতর স্বরে বলল, তুমি কে? আমি আর রঙ্গন তোমার বাসিওয়ালা। অকস্মাৎ কেঁদে ফেললো শহীনুর। অস্থির চিত কন্দনরত কণ্ঠে বলল, বাঁশিওয়ালা তুমি? তুমি এসছো? পরক্ষণে কে যেন ভেবে শিউরে উঠল শাহিনুর। অকস্মাৎ জানলা বন্ধ করে দিয়ে সমানে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলো। একবার আয়াতুল কুরসি পাঠ শেষ করে কাপা কণ্ঠে অনবরত বলতে লাগলো, তুমি শয়তান, তুমি শয়তান। বাঁশিওয়ালা এখানে কখনো আসে না। তুমি আমাকে ফাঁকি দিতে এসছো। আমি সব বুঝে গেছি। তুমি শয়তান। ভালো মানুষদের শুধু ভয় দেখাও তুমি। তুমি শয়তান। মুখের সামনে এভাবে জানলা বন্ধ করায় কিঞ্চিত অপমান বোধ হলেও শাহিনুরের বোকা বোকা কথা শুনে হেসে ফেলল রঙ্গন। বিড়বিড় করে বলল, হাই কপাল, এই মেয়ে তো আমাকে শুধু শয়তান বানিয়ে দিল। তারপর গলা খাকের দিয়ে শাহিনুরকে শুনিয়ে শুনিয়ে বলল, নূর, তুমি আমার মতো শান্তশিষ্ট ভদ্র ছেলেটাকে শয়তান বলতে পারলে? শাহিনুর এবার ভয়ে জড়সড় হয়ে মেঝেতে বসে পড়ল। কম্পিত গলায় বেশ শব্দ করে আরও দুবার আয়াতুল কুরসি পাঠ করল। রঙ্গন কপট রাগ দেখিয়ে বলল, আরে নির্বোধ বালিকা, শয়তান এতবার আয়াতুল কুরসি শোনার জন্য এখানে দাঁড়িয়ে থাকে না। আমি নিষ্পাপ ফেরেশতার ন্যায় একজন সুবদ্ধ যুবক, তোমার বাসিওয়ালা আমি। ট্রাস্ট মি, মানে বিশ্বাস করতে পারো আমাকে। ওপাশ থেকে নূর বলল, শয়তানরাই তো অনেক লম্বা হয়। তুমি যদি বাঁশিওয়ালা হও কিভাবে এত উঁচু জানালা নাগাল পেলে? কি জ্বালায় পড়লাম নূর। আমি কত কাঠখড় পরিয়ে একটি মই সংগ্রহ করে তোমার কাছে এলাম, আর তুমি এভাবে আমাকে সন্দেহ করছো? না হয় তুমি আহামরি সুন্দরী, তাই বলে এত দেমাগ দেখাতে হবে? শোনো বালিকা, আমি কিন্তু কম সুন্দর নই। আমাদের বিশ্ববিদ্যালয়ের রং রং মাখা মায়াগোর ক্রাশ আমি। রঙ্গনের কথা শুনে ধরফড়িয়ে উঠে জানলা খুলে দিল শাহিনুর। ড্যাব ড্যাব করে তাকিয়ে অবাকাঙ্ক্ষিত কণ্ঠে বলল, সত্যি তুমি এসছো? সত্যি, এই তোমাকে ছুঁয়ে বললাম। শাহিনুরের হাতে হাত ছুঁয়ে দিতেই আটকে উঠে হাত সরিয়ে নিল শাহিনুর। বলল, আমাকে ছুঁয়ো না বাঁশিওয়ালা, বুকের ভেতর ভয় করে। বুকের ভেতর আবার কিভাবে ভয় করে ভাবতেই আশ্চর্য হয়ে হেসে ফেলল রঙ্গন। বলল, ভয় নেই নূর, তুমি ভয় পেও না। তুমি আমার সঙ্গে চলো, হাসপাতালে নিয়ে যাব তোমাকে। আমি সৌরউদ্দিনের কাছে সবটা শুনেছি। কি শুনেছো? তোমার আম্মা আজ খুব মেরেছে তাই শুনেছি। চলো নূর, ডাক্তার দেখাতে যাব। আমার এই হাতটা ধরে নিচে নেমে এসো। আমি যাব না। আম্মা আবার আমাকে মারবে। আমি যাব না। তোমার আম্মা জানবে না নূর। এই এখনই যাব আর এক্ষুনি আসবো। অদ্ভুত এক আত্মবিশ্বাস থেকে রঙ্গনের হাতটা শক্ত করে চেপে ধরল শাহিনুর। তারপর অতি সাবধানে নেমে গেল। রঙ্গন শাহিনুরের হাতটা সযত্নে মুঠো ধরে এগোতে লাগলো। শাহিনুর বলল, আমার খুব ভয় করছে বাঁশিওয়ালা। মুচকি হেসে রঙ্গন বলল, ভয় নেই নূর, আমার ভাইয়ার কাছে নিয়ে যাচ্ছি। অনেক বড় ডাক্তার সে। তোমার আঘাতের জায়গায় ওষুধ লাগিয়ে দিবে, সব আঘাত সেরে যাবে। দেখো। ঘন অন্ধকারে রঙ্গনের সাথে চলতে চলতে মিলিয়ে গেল শাহিনুর। এদিকে মান্নাত হ্যারিকেনের আলো জ্বেলে নূর নূর ডাকতে ডাকতে কক্ষে প্রবেশ করলো।
পুরো কক্ষে নূরের কোনো অস্তিত্ব না পেয়ে ভয়ে শিউরে উঠল সে। ধপ করে বসে কেঁদে দিল। দিশেহারা হয়ে বলল, সখীকে কি জবাব দিব আমি? কোথায় চলে গেল নূর? রাতের খাবার সেরে গায়ে জড়ানো শার্টটা খোলার সময় শার্টের পকেট থেকে শিউলি আর বকুল ফুলের সংমিশ্রণের অদ্ভুত এক ঘ্রাণ নাকে এলো প্রণয়ের। বক্ষস্থলে তৈরি হলো সূক্ষ্ম এক ব্যথা, যে ব্যথার অন্ত ঠিক কোথায় জানা নেই তার। ধীরগতিতে পকেট থেকে এক মুঠো ফুল বের করলো। তারপর সে ফুলগুলোতে নাক ছুঁয়ে লম্বা এক শ্বাস দিল। তাচ্ছিল্য সহকারে বিড়বিড় করে বলল, এই ফুলগুলোতে এক বাইজি কন্যার হাতের স্পর্শ রয়েছে। এই ফুলগুলোয় এক বাইজি সন্তানের পায়ের স্পর্শ রয়েছে। সবটা জেনেও তুমি এই ফুলগুলোকে আমার বক্ষে স্থান দিয়েছ। সবটা জেনে বুঝে তুমি এগুলো স্পর্শ করছো, তৃপ্ত চোখে দেখছো, প্রশান্তি নিয়ে ঘ্রাণ নিচ্ছ। ছি, কত বড় অধঃপতন তোমার, জনাব প্রণয় চৌধুরী। নিজেই নিজেকে তাচ্ছিল্য করা অদ্ভুত, তাই না? প্রণয় চৌধুরী মানুষটাই অদ্ভুত চরিত্রের। তার স্বভাবে কখনো মন বলবে, ইস, মানুষটার চরিত্র কি অপরূপ। আবার কখনো মন বলবে, ছি, মানুষটা এত নির্দয় কেন, মানুষটা এত স্বার্থপর কেন। তার চারিত্রিক বৈশিষ্ট্য দেখে অনেকে ভুলে যাবে স্বার্থের এই পৃথিবীতে নিঃস্বার্থতায় বড় আশ্চর্যান্বিত। পাঁচফোড়ন গৃহ থেকে ফেরার সময় ফুলগুলো চোখে পড়ে প্রণয়ের। অন্তর্কোণে কঠিন ব্যায়াম ধরেছে তার। ডাক্তারি বিদ্যা থাকায় অতি সহজেই মস্তিষ্কে ধরে ফেলেছে ব্যায়ামর উৎসর্গ ঠিক কোথায়। তাই তো কোনো দিক দ্বিধা না করে ভূমিতল থেকে ফুলগুলো তুলে নিয়ে এসেছে। প্রেমে দ্বিধা না থাকলেও দ্বন্দ্ব থাকবে, তাই প্রণয় দ্বিধা না রেখে দ্বন্দ্বের জন্য নিজেকে প্রস্তুত করছে। দীর্ঘ সময় ফুলগুলো হাতে নিয়ে নিশ্চুপ হয়ে বিছানায় বসে আছে প্রণয়। কেমন একটা ঘোরের মধ্যে রয়েছে সে। চারদিকে যেন বিদঘুটে অন্ধকার, এক টুকরো আলোর খোঁজে বিভোর সে আলোর নেশায় বক্ষস্থল এতটাই বেপরোয়া হয়ে উঠল যে অস্পষ্ট স্বরে ওষ্ঠাধরে উচ্চারিত হলো, নূর। তারপরই অকস্মাৎ দ্বারে করাঘাতের শব্দ শুনতে পেল। হুঁশে ফিরে তড়িৎ গতিতে ফুলগুলো লুকিয়ে ফেলল প্রণয়। একটা ঢিলে ঢালা ফতুয়া পড়তে পড়তে দ্বারের বাইরে অজ্ঞাত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, কে? ভাইয়া, তাড়াতাড়ি দরজা খোল, একজন রোগী নিয়ে এসেছি তোমার কাছে। ভ্রুদয় কুচকে দরজা খুলল প্রণয়। সঙ্গে সঙ্গে ভেসে উঠল দুটো মুখ। নূরার নিষ্পাপ শুভ্র মুখশ্রী দৃষ্টিতে অকস্মাৎ সূর্যের তেজস্বী রশ্মির ন্যায় আঘাত হানল। সুটাম দেহের সাম্বর্ণীয় গুরুগম্ভীর মুখটা দেখা মাত্রই রঙ্গনের পেছনে লুকালো শাহিনুর। প্রণয়ের দৃষ্টি এবার রঙ্গনের দিকে চলে গেল। চোয়ালজোড়া হয়ে উঠল দৃঢ়। প্রচণ্ড ক্ষোভের সঙ্গে প্রশ্ন করল, এসবের অর্থ কি? সবটা বলছি, আগে তো ভেতরে যেতে দাও। এটুকু বলে রঙ্গন পেছন ঘুরে নূরের হাত চেপে ধরল। বলল, নূর, ভয় পেও না, ভাইয়া খুব ভালো, ভেতরে চলো। রঙ্গনের কথা শুনে শাহিনুর ভয়ে আড়ষ্ট হয়ে রঙ্গনের হাতের আঙুলের ফাঁকে আঙুল গুঁজে দিয়ে শক্ত করে ধরল। প্রণয়ের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার জন্য বারবার রঙ্গনের পেছনে থাকার চেষ্টা করতে লাগলো। প্রণয়ের দৃষ্টি দুটো হাতের এক হয়ে যাওয়া দৃশ্যতেই আটকে রয়েছে। তার নয়নজোড়ায় বিস্ফোরণের বিন্দু চিহ্নও পাওয়া গেল না। তবে বক্ষস্থলে প্রলয় শুরু হয়ে গেল। ক্ষণকাল বাকরুদ্ধ থেকে বলল, ভেতরে আয়। প্রশস্ত হেসে শাহিনুরকে নিয়ে ভেতরে প্রবেশ করল রঙ্গন। শাহিনুরের ধীরতা, নম্রতায় প্রণয়ের মুগ্ধতা কতটুকু এলো জানা নেই, কিন্তু ভীতিগ্রস্ত একজোড়া চোখে রঙ্গনের প্রতি অগাধ ভরসার পুরোটাই আঁচ করতে পারল। বিনিময়ে ওষ্ঠকোণে ফুটে উঠল বাঁকা হাসি, যে হাসিটুকু আড়াল করে শাহিনুরের দিকে দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করল। দৃষ্টি তার দিকে আবদ্ধ করে রঙ্গনকে প্রশ্ন করল, সমস্যা কি? রঙ্গন শাহিনুরকে কিভাবে বসালো, তারপর শাহিনুরকে শারমিনের আঘাতের কথা ব্যক্ত করে চিকিৎসা দিতে বলল। প্রণয় ধীরগতিতে বার কয়েক পায়চারি করল, তারপর ওদের মুখোমুখি চেয়ারে টেনে এক পায়ের ওপর আরেক পা তুলে বসল। রঙ্গনকে আদেশ করল, ও ঘরে চিকিৎসা বাক্স রয়েছে, নিয়ে আয়। রঙ্গন ওঠাতে নিলে শাহিনুর রঙ্গনের একটি হাত চেপে ধরল। চোয়ালজোড়া কঠিন থেকেও কঠিনতর হয়ে উঠল প্রণয়ে। রঙ্গন আমতা আমতা করে প্রণয়কে বলল, মেয়েটা ভীষণ ভয় করতো রে ভাইয়া। চোখ বুজে লম্বা শ্বাস ছাড়ল প্রণয়। বলল, ওকে বল এখানে কোনো বাঘ ভাল্লুক নেই। শাহিনুরকে বুঝিয়ে রঙ্গন ভেতরের রুমে চলে গেল। রঙ্গন যাওয়ার সাথে সাথেই উঠে দাঁড়ালো প্রণয়। ক্রোধের শরীর রিডি করছে তার। কোনো ক্রমে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে শাহিনুরের সম্মুখেই এক লাথিতে এপাশ থেকে চেয়ারটা ওপাশে নিয়ে ফেলল। তীব্র ভয়ে জড়সড় হয়ে বসে কেঁদে ফেলল শাহিনুর। রঙ্গন চিকিৎসা বাক্স নিয়ে ছুটে এলো। বলল, কি হয়েছে? কি হয়েছে মানে?
এই মেয়েকে কিভাবে চিকিৎসা দেবো আমি? জমের মতো ভয় পাচ্ছে আমাকে। তুই ওকে স্বাভাবিক কর, আমি আসছি। এটুকু বলে বেডরুমে চলে গেল প্রণয়। রঙ্গন জানে তার এই ভাই কতটা বদমেজাজি, তাই তেমন কোনো সন্দেহ করল না, বরং শাহিনুরকে বোঝাতে লাগলো। কয়েক মিনিটের মধ্যে ফিরে এলো প্রণয়, হাতে 1 কাপ দুধ চা আর 1 গ্লাস পানি। রঙ্গনের দুধ চা প্রিয়, তাই রঙ্গনকে বলল, তোর চা, তুই বরং ওখানে গিয়ে রিল্যাক্স হয়ে চা খা, আমি রোগীর অবস্থা দেখি। রঙ্গনের হাতে চায়ের কাপ দিয়ে পানির গ্লাস শাহিনুরের দিকে ধরল, বলল, এই মেয়ে, খুব ভয় পাচ্ছ? পানিটা খেয়ে নিজেকে স্বাভাবিক করে নাও। রঙ্গন স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চেয়ারে গিয়ে বসলো। প্রণয় গিয়ে শাহিনুরের পাশে বসে শাহিনুরকে পানি দিতে বলল। শাহিনুর সত্যি ঢকঢক করে পানি পান করলো। প্রণয় পানির গ্লাস নিজ হাতে নিয়ে ট্রি টেবিলে রেখে শাহিনুরের দিকে চেপে বসে শাহিনুরের কাঁধে হাত রাখলো। সঙ্গে সঙ্গে ভয়ে নিজেকে গুটিয়ে নিল শাহিনুর। প্রণয় বলল, আমি একজন ডক্টর, আর ডক্টরের কাছে কোনো রোগীরই লজ্জা রাখা উচিত না। সো লজ্জা শরম বিসর্জন দিয়ে আমার কাছে আসতে হবে। প্রণয়ের দিকে দুর্বল দৃষ্টিতে তাকালো শাহিনুর। অগাধ ভয়ের সঙ্গে খানিকটা লজ্জিত হয়ে আরেকটু সরে গেল। কেমন যেন দুর্বল লাগছে তার, মাথাটা ঝিমঝিম করছে, শরীরের ভার ছেড়ে দিতে ইচ্ছে করছে। বাঁশিওয়ালাকে কি বলবে তাকে বাইজি গৃহে নিয়ে যেতে? এটুকু ভেবে রঙ্গনের দিকে তাকালো, কিন্তু রঙ্গন কোথায়? সে তো এখানে নেই। নেতিয়ে পড়া দৃষ্টিতে এবার প্রণয়ের দিকে তাকালো শাহিনুর। প্রণয়ের অগাধ দুর্বৃত্ত হাসির ঢল নেমেছে যেন। এটুকু দেখেই দিভানে গুটি গুটি হয়ে শুয়ে পড়ল শাহিনুর। তলিয়ে গেল নিবিড় তন্দ্রায়। প্রণয় স্বল্প পরিমাণ সময়ও নষ্ট করল না। তড়িৎ গতিতে শাহিনুরকে কোলে তুলে নিজের বেডরুমে গিয়ে দরজা লক করে দিল। বদ্ধ ঘরে একজন ডাক্তার হিসেবে নিজের পুরো দায়িত্ব পালন শেষে বড্ড মুশকিলে পড়ে গেল প্রণয়। জমিদারের 4 পুত্রদের যেমন নারী শরীর মুখস্থ, তেমনি নারীদের সকল বিষয়ে বেশ ভালো মতন অবগত। কিন্তু প্রণয় চৌধুরী নারীদের সকল বিষয় একেবারে জ্ঞাত নয়, যেমনটা সেই মুহূর্তে বুঝতে পারছে না কিছুক্ষণ পূর্বে শাহিনুরের দেহচ্যুত করা শাড়িটি পুনরায় পরাবে কি করে। উপায়ন্তর না পেয়ে কোনোরকম শাড়িটা শাহিনুরের গায়ে পেঁচিয়ে দিল। যদিও নিষিদ্ধ চাওয়াতে মন মস্তিষ্ক অবশ্যই আসছিল, কিন্তু ফুলের মতো পবিত্র মুখশ্রী, তুলোর অধিক নির্মল শরীরটার প্রতি সীমাহীন সম্মান স্নেহের বশীভূত হয়ে কিছুই পারল না সে। ঠিক এই একটা জায়গাতেই হয়তো নিপুণভাবে প্রমাণিত হয় সে জমিদারের বাকি পুত্রদের চেয়ে আলাদা, ভীষণ আলাদা। শাড়িতে পেঁচানো ঘুমন্ত শাহিনুরকে দেখে প্রণয়ের দুর্বৃত্তর হৃদয়ে বেজে উঠল, বাহ প্রণয় চৌধুরী, বাহ! জীবনে প্রথমবার কোনো নারীর কাপড় খুললে অথচ পরাতে সক্ষম হলে না। যাক, জমিদার বংশের অন্তত এই একটি ধারা বজায় রাখলে। জমিদার পুত্ররা শুধু নারীদের কাপড় খুলতেই জানে, পরাতে জানে না। আপন মনেই হেসে ফেলল প্রণয়। শাহিনুরকে আবারও পাজা কোলে করে নিয়ে রুম ছেড়ে বেরিয়ে পাশের ঘরে উকি দিল, যে ঘরে বেঘরে পড়ে ঘুমাচ্ছে রঙ্গন। অতি কৌশলে তখন চা আর পানির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েছিল, যার ফলশ্রুতিতে দুজনে বেঘরে ঘুমাচ্ছে। ভাবতে বাঁকা হেসে বিড়বিড় করে প্রণয় বলল, ডিয়ার ব্রাদার, 12 ঘন্টার আগে তোমার এই ঘুম কাটছে না। তারপর শাহিনুরের পবিত্র মুখশ্রীতে দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি শুধু অতি সুদর্শনই নও, তুমি এক মায়াবিনীও বাইজি কন্যা। কেউ তোমার রূপে দগ্ধ হচ্ছে, কেউ বা তোমার মায়ায় জড়িয়ে যাচ্ছে। কারো হৃদয়ে তোলপাড় সৃষ্টি করছে তোমার সরলতা, কারো মস্তিষ্ক বিগড়ে দিয়েছে তোমার অবুঝ প্রতিবাদী স্বর। এক তুমি অগণিত প্রার্থীদের এক আমি পরাজিত করব মনোহরিণী। অতি আদরের শাহিনুরকে নিজ বক্ষে চেপে ধরল প্রণয়। দীর্ঘ একটি নিঃশ্বাস ত্যাগ করে হাঁটা ধরল নির্দিষ্ট একটি স্থানের উদ্দেশ্যে। কোয়ার্টার থেকে বেরিয়ে ফাঁকা রাস্তায় বিরতিহীন চলছে সে। নিস্তব্ধ রাত, চারিদিকে স্বল্প আলোয় বিশাল দেহের অধিকারী মানুষটা কোলে এক ছোট্ট কিশোরীকে নিয়ে আপন মনে হেঁটে চলেছে। অদূরে তার কুটিল হাসি, সূক্ষ্ম দৃষ্টিজোড়ায় আকাশ সম রহস্য। পরিবেশে গা থমথমে এক ভাব, দুটো মানুষের ঘর নিঃশ্বাসের শব্দ, একজোড়া শুষ্ক পদধ্বনি ব্যতীত আর কোনো শব্দের নাগাল পাওয়া যাচ্ছে না। নিস্তব্ধ রাস্তায় গুরুগম্ভীর পদধ্বনি, ক্রমশ দুটো মানবীর নিঃশ্বাসের উত্থান পতন পরিবেশটাকে দ্বিগুণ থমথমে করে তুলল। নিবিড় তন্দ্রায় আচ্ছন্ন শাহিনুর এসবের কিছুই টের পেল না। পেলে হয়তো ওই অবস্থাতেই মূর্ছা ধরত তার। সে মূর্ছনায় বিরক্ত হয়ে হয়তো চোখ মুখ কুঁচকে ফেলত প্রণয়, কিন্তু সেটুকু টের পেত না শাহিনুর।
সে যে কিছুই টের পায় না। বিশাল পৃথিবীতে বিশাল অনুভূতিতে আচ্ছন্ন এই কিশোরী কবে টের পাবে সবটা? প্রণয়ের বিশ্বস্ত ড্রাইভার কোয়ার্টার থেকে বেশ কিছুটা দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।